This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাটাগুড়ির মূর্তি জানো দ্বিতীয় গজলডোবা সরকারি জায়গা দেদার জবরদখল তাই কথা বলছি আমরা। নদীর চর বরাবর বসেছে কংক্রিটের খুঁটি। অভিযোগ সরকারি জমি বন দফতরের জমি দখল করেছে বেসরকারি রিসর্ট মালিকরা। কোথাও কাঁটাতার দিয়ে জমি দখল হয়েছে, কোথাও খুঁটি বসিয়ে দখল। গরুমারা জাতীয় উদ্যানের পাশে এই মূর্তি নদীর চরে গজিয়ে উঠেছে বেআইনি রিসর্ট। দক্ষিণ ধূপঝোড়াতেও একই ছবি। নদীর খাস জমির উপর দিয়ে বেআইনিভাবে গজিয়ে উঠেছে সুইমিং পুল। প্রশাসনের নজর এড়িয়ে সরকারি জমি বনের জমি কিভাবে বেদখল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ প্রেমী থেকে আদিবাসী নেতারা। সত্যি কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেলছেন যে ভূমি দপ্তরের একাংশ এর মধ্যে জড়িত, আর এটা বাস্তব সত্যি। তারা জড়িত না থাকলে পরে আজকে এই জমি মাফিয়ারা কি করে এত সরকারি জমি নদীর বেড, আজকে গরুমারা জাতীয় উদ্যানের পাশে যেখান দিয়ে জাতীয় উদ্যান বয়ে গেছে ওখানে রিসোর্ট করে হাজার হাজার প্রায় 70-80টা রিসোর্ট ওখানে হয়েছে। হাজার হাজার বিঘার পর বিঘার জমি তারা দখল করে খুঁটি করে রেখেছে। সেসব জায়গায় প্রশাসন এখনও পৌঁছায়নি। খালি এক গজলডোবা লাটাগুড়িতে দুটো রিসোর্ট ভাঙলে কি সরকারি জমি উদ্ধার হয়ে যাবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে আমার রিকোয়েস্ট আছেন, আপনি পঞ্চম তফসিল যেটা 5th শিডিউলের যেটা টিএসসি বোর্ড আছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল, আপনি ওখানকার চেয়ারপারসন। আপনি তাহলে 5th শিডিউলকে আপনি ভালো করে জানেন কি 5th শিডিউল এরিয়াতে যখন যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, বন জঙ্গল নদী এইসব এলাকাতে এইসব রিসোর্ট বা এইসব মানে বিল্ডিং কনস্ট্রাকশন করতে দেওয়া যায় না, অথচ কী করে হলো আপনার নাকের ডগায়। এইসব দায়িত্বকে ভালো করে করুন যাতে জনগণ সুরক্ষিত থাকুক, বন্যপ্রাণী সুরক্ষিত থাকুক। গোটা ঘটনা নিয়ে মেটলি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাফাই, সরকারিভাবে লিখিত কোনো নির্দেশিকা এখনো তিনি পাননি। আমি তো সদে জয়েন করেছি, এখন খুব বেশি আমার এই ব্লকের ব্যাপারে এখনো আইডিয়া হয়ে ওঠেনি। আমাদের অফিসের সার্ভেগুলো হচ্ছে, মানে সরকারি জমিগুলো আইডেন্টিফিকেশনের কাজগুলো চলছে। এখন ওই রিপোর্টগুলো আমরা পাঠাচ্ছি, তারপরে আমাদের যেরকম ডাইরেকশন দেওয়া হবে আমাদের অথরিটির কাছ থেকে সেই রকমই আমরা কাজগুলো করব। দেখেন, আমাদের কাছে তো সেরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে। এবারে আমাদের কাছে যে অভিযোগগুলো এসছে আমরা সেগুলোকে অবশ্যই সরকারিভাবে যেটা পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব, এবং একটা অভিযান শুরুও হয়েছে। 3টে রিসোর্টে আমরা গিয়েছিলাম বিগত সপ্তাহে, এবং এরপরে যেগুলো যদি কোনো ফার্দার কিছু কমপ্লেন আসে তো অবশ্যই আমরা সে বিষয়ে স্টেপ নেব। রনি চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রনি। বিএলআরও বলছেন যে তিনি সদ্য জয়েন করেছেন, এখনো পর্যন্ত কিছু খবর পাননি। বিডিও বলছেন যে নির্দিষ্ট করে কোনো অভিযোগ তার কাছে নেই। আমরা যখন গিয়েছিলাম নর্থ বেঙ্গল, তোমার সঙ্গে গিয়ে দেখেছি, নিজের চোখেই দেখেছি যে কি ভয়ঙ্করভাবে এই মূর্তি নদীর চর চুরি হয়ে যাচ্ছে। যদি বিএলআরও না জানেন, বিডিও না জানেন, কে জানবে রনি? মঞ্জিরা একদমই তাই। দেখো, আমরা কিন্তু ক্যামেরাতে তুলে ধরেছি সেই ছবি, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে একেবারে গরুমারা জাতীয় উদ্যানের গা ঘেঁষে চলে যাওয়া মূর্তি নদী, আর সেই নদীর গা ঘেঁষেই তৈরি হয়েছে একাধিক রিসর্ট, আর যাকে নিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ কিন্তু আমাদের নয়, অভিযোগ হচ্ছে পরিবেশপ্রেমী সংগঠনের তরফে তোলা হয়েছে, এমনকি রাজনৈতিক দলগুলির তরফে তোলা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একেবারে নদীর চরের মধ্যে খুঁটি গেড়ে সেটাকে দখল করা হয়েছে, এবং কোথাও কোথাও অভিযোগ উঠেছে যে একেবারে সুইমিং পুল তৈরি করা হয়েছে একেবারে নদীর গা ঘেঁষে। প্রশ্ন উঠছে, খাস জমি বন দপ্তরের জমি বেদখল হয়ে গেল, কেন এখনো কোনো আইনি পদক্ষেপ হয়নি? গাজলডোবাতে আমরা দেখেছি সদ্য সেখানে কিন্তু প্রশাসন পদক্ষেপ নিয়েছে। লাটাগুড়িতেও দেখেছি গতকালকে সেখানে বেশ কয়েকটি রিসর্ট ভাঙা হয়েছে, কিন্তু তারপরেও মূর্তি এবং তার পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ধূপঝোড়া এলাকায় যে সমস্ত রিসর্টগুলি রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন পরিবেশপ্রেমীরা, সেগুলো নিয়ে কেন চুপ রয়েছে এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। স্বাভাবিকভাবে এই বিষয় নিয়ে আমরা যখন একটা কথা বলো তো, মূর্তি নদীর যেরকম চর ছিল, যেরকম ভাবে জায়গাটা ছিল, সেই জায়গাটা আজকে আর নেই। এই যে বদলটা তুমি সব থেকে ভালো করে প্রত্যক্ষ করেছো, কত দিন ধরে, কত বছর ধরে এই পরিবর্তনটা লক্ষ্য করা গেছে বলো তো? দেখো, 2015 সালের পরে কিন্তু একেবারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এই রিসর্টগুলি, এবং সবথেকে বড় প্রশ্ন, যে সমস্ত বন ও পরিবেশ মন্ত্রক, বন দপ্তরের এবং সেচ দপ্তরের যে সমস্ত নিয়ম নীতি মেনে করার কথা
প্রশাসনের নিয়ম মেনে করার কথা, সেগুলো কোনোটাই মানা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ। প্রশ্ন উঠছে শুধুমাত্র কোথাও গ্রাম পঞ্চায়েতের লিখিত কাগজের উপরে ভর করে, কোথাও বা কোনোভাবে ঘুরপথে কোনো একটা অন্য গল্পের মধ্য দিয়ে কিন্তু এই রিসর্টগুলির অনুমোদন নিয়ে সেগুলো গড়ে উঠেছে। আজকে যখন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, তারপরে কিন্তু তৎপরতা শুরু হয়েছে। তবে কোথাও কোথাও দেখা যাচ্ছে মৌখিকভাবে তারা কিন্তু বলে আসছেন। আমরা মেটলির ভিডিওর সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু মৌখিক কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, কাগজে কলমে লিখিত দেননি। কেন? তার কাছে নাকি নবান্ন অথবা প্রশাসনের তরফে কোনো নির্দেশিকাই এসে পৌঁছায়নি। নির্দেশিকা কে দেবেন তাকে, সেটাই এখন বড় প্রশ্ন। আদেও কি এগুলো ভাঙা হবে বা এগুলা নিয়ে কোনো আইনি পদক্ষেপ হবে একেবারেই কিনা, রনি, আমাদের নজর থাকবে একেবারেই যে এগুলো সত্যি এই বেআইনি নির্মাণগুলো, নদীর চর চুরি করে এই বেআইনি নির্মাণগুলো সত্যি ভাঙা হবে কিনা। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে আর 15 থেকে 24, সময়টা নেহাত কম নয়। নজরদারি কোথায়, প্রশ্ন তুলছি আমরা। রনি, ধন্যবাদ। বারবার জায়গা বদল, মাস্কে মুখ ঢেকেও হলো না শেষ রক্ষা। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় পুলিশের জালে ধরা পড়ল জামাল। পুলিশ সূত্রে খবর 16 জুলাই গ্রেফতারের আশঙ্কায় দুপুরেই বাড়ি ছাড়ে জামাল। জঙ্গলের মধ্যে রাত কাটায় জামাল। এরপর বিধাননগর ও ডানকুনিতে পরিচিতর বাড়িতে দুদিন ছিল জামাল। আত্মসমর্পণের কথাও ভেবে সোনারপুরে ফিরেছিল জামাল, কিন্তু আইনজীবীর পরামর্শে মত পরিবর্তন করে ফের এলাকা ছাড়ে বলেই পুলিশ সূত্রে খবর। এরপর নতুন সিম কার্ড নেয়, স্ত্রী আর সন্তানকে সেফ জোনে রাখার ব্যবস্থা করে, শাশুড়িকে ফোন করে নিজের বিপদ বাড়ায় জামাল। আর সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য তার শ্যালককে তুলে আনে সোনারপুর থানার পুলিশ। 6 মাসের জন্য আত্মগোপনের পরিকল্পনা থাকলেও পুলিশি তৎপরতায় ভেস্তে যায় তা। জামালটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুর যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে।